আচ্ছা, যারা অনলাইনে আছো শুনতে পাচ্ছ কি? হ্যালো, আসতে দাও, আছে আছে, শোনা যাচ্ছে? তো ঠিক আছে, আজকে আমি এটা শুরু করছি। আমি স্ক্রিনটাকে শেয়ার করছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু দেখবে। তুমি ওটা চালিয়ে রেখেছো তো? সাউন্ডটাকে আস্তে করো না। স্ক্রিনটাকে শেয়ার করছি, দেখা যাচ্ছে কিনা দেখো। দেখতে পাচ্ছ? আচ্ছা, তো চলো আজকে যেটা নিয়ে টপিকটা, যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ডিটিপি ওয়ান, ডেস্কটপ পাবলিশিং। তো এই ডেস্কটপ পাবলিশিংটা কি সেটা নিয়ে আলোচনা হবে। ডেস্কটপ পাবলিশিং আজকে সমস্ত কিছু কিন্তু এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে। তোমার লিফলেট থেকে শুরু করে অ্যাড থেকে শুরু করে সবই আমরা কিছু করি অনলাইন, ইন্টারনেটের সাহায্যে। এই ফেসবুক, তারপরে তোমার টুইটার, এরকম অনেক কিছু আছে না, সোশ্যাল মিডিয়া থেকে অনেক অনেক কিছু আছে। তুমি অ্যাড থেকে শুরু করে তোমার কোনো বিষয়বস্তু সমস্ত কিছু আজকে কিসে অনলাইনেই পেয়ে যাচ্ছ। তোমার যদি মোবাইল ফোনে নেট থাকে, ইন্টারনেট থাকে, তুমি সারা পৃথিবীর বিভিন্ন ইনফরমেশন তুমি পেয়ে পেতে পারো। তো ডেস্কটপ পাবলিশিং বলতে একটা সময় আমরা কি করতাম, ছাপাখানার কথা শুনেছি। তো কিভাবে সেই ছাপাখানা থেকে আস্তে আস্তে আজকে ডিজিটাল পাবলিশিং এর যুগে আমরা কিভাবে এলাম, এবং এখন কিরকম ভাবে পাবলিশিং হচ্ছে। পাবলিশিং মানে কি? প্রকাশনা, তাই তো? পাবলিশিং এর বাংলা কি? প্রকাশনা। তাহলে প্রকাশনা তো কিভাবে আমরা প্রকাশ করছি, ঠিক আছে? তো একটা সময় কোন লেখকদের কি, তাদের বই প্রকাশ করতে গেলে কি প্রকাশক যিনি, তার কাছে কিন্তু যেতে হতো, তার হাতে পায়ে ধরতে হতো, তবে সে কিন্তু ছাপবে। না ছাপলে তো, সে যদি না ছাপে তাহলে তো বিক্রি হবে না, মানুষ জানবেও না, তাই না? তো ভালো লেখকের দাম অনেক, অনেক প্রকাশক হুমড়ি খেয়ে আসে তার কাছে যে তুমি ভাই আমার এতে প্রকাশনায় লেখো, তাহলে তার বইটা বিক্রি হবে কিনা। তো এইটা ছিল তখনকার যুগের। তো ছাপাখানা আবিষ্কার হলো। আমরা তো গুটেনবার্গ নাম শুনেছি। তো ছাপাখানা আবিষ্কার। তো ছাপাখানা আবিষ্কার হওয়ার পরে এই যে বইপত্র এলো, তার আগে তো ছাপাখানাও ছিল না, তাই না? তখন কি ছিল? শ্রুতি। শ্রুতি ছিল। আর গাছের ছালে লিখে রাখা, বা অনেক সময় তুমি যদি খুব বয়স্ক মানুষদের কাছ থেকে শোনো, তো সেখানে তারা কি করতো, ওই তাল পাতা বা এরকম কোন রকম প্যাপিরাস জাতীয় এইরকম গাছের ছাল, এই ধরনের জিনিসগুলো তারা লেখাপড়া করতো, ঠিক আছে? তো সেই ছিল তখনকার যুগ। তো তারপরে ছাপাখানা আবিষ্কার হলো, বইপত্র এলো। তো সেইখান থেকে কিভাবে আজকের দিনে আমরা ডিজিটাল যুগে কিভাবে এলাম তার একটা ইতিহাস, সেই ইতিহাসটা নিয়ে আজকে আলোচনা হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে ডেস্কটপ পাবলিশিং। তোমরা কিন্তু কেউ কথা বলবে না, চুপচাপ দেখো, যেগুলো নোট করতে বলো সেগুলো নোট করবে, ঠিক আছে? তো চলো, আমি স্ক্রিনটাকে শেয়ার করেছি, ঠিক আছে? তো আচ্ছা, এটাকে অন করছি, আমি এটাকে ফুল স্ক্রিনে চলে আসি। তো যেটা যে ডেস্কটপ পাবলিশিং এর যে জায়গাটায় ছিলাম, এটাকে অন করলাম। তুমি দেখবে এগুলো দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? ঠিক করে নাও। ভিডিও গ্রাফিটা হবে না আর কি। তো আজকের ডিজিটাল যে এরা যুগ আমরা বলতে পারি, তো কাকে বলবো আমি? ডিজিটাল পাবলিশিং আমরা কাকে বলবো, ঠিক আছে? তো সেটা কাকে বলছি। তো এখন আমরা যে বই পত্র আমরা ইউজ করছি, তো এখন কিন্তু ডিজিটাল ফরম্যাটেও তুমি কিন্তু পাচ্ছ, তাই না? এখন ডিজিটাল ফরম্যাটেও কিন্তু তুমি পাবে, পাবে না? ডিজিটাল ফরম্যাটে ই বুক বলা আছে। এই যে বুক এখন বইয়ের দোকানে বিক্রি হচ্ছে, তো এই বুকই তুমি ডিজিটাল বুক পাবে না, ই বুক পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে পাবলিশিংটা কিরকম হয়ে গেছে, এখন যে শুধুমাত্র তোমার পেপারেই হতে হবে, কাগজেই হতে হবে তা কিন্তু নয়, তাই কি? তুমি এখন অনেক বই, অডিও বই, এখন সাউন্ড অডিও বেরিয়ে, অডিও অডিও বুক বেরিয়ে গেছে। তোমাকে ইভেন লিখতেও হচ্ছে না, মানে সেই লেখাও পড়তে হবে না, অডিও বুক বলা হচ্ছে না। শুনেছো কি অডিও বুক? কুকু এফএম নাম শুনেছো? কুকু এফএম কি এগুলো? অডিও বুক, মানে বই কিন্তু অডিও, শব্দ তুমি কানে শুনতে শুনতে চলে যেতে পারো। তো এটা ছিল তখনকার দিনে। তো অনেক যুগ আগে ছিল, তখন ছিল শ্রুতি, শুনে শুনে তোমার সমস্ত কিছু পড়াশোনা হতো, তাই তো? তো সেটারই আবার একটা একটা ডিজিটাল ফরম্যাটে কিন্তু আমরা সেই শ্রুতিটাকেই ফিরে পাচ্ছি। তো আজকে বাসে ট্রামে বসে চোখ বুজিয়ে আমার কিন্তু বই পড়া হয়ে যেতে পারে, কি না? তো সেটা কিসের জন্য? এই ডিজিটাল যুগের জন্য। আজকে ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি, আজকে সেই জন্য আমরা অডিও বুক পেয়ে যাচ্ছি। তুমি ঘুমিয়েও সেই কোনো একটা লেখকের বই তুমি আজকের দিনে অনায়াসে চোখ বুজিয়ে পড়া হয়ে যাবে, কিনা? তাই তো? তো সেই রেভলিউশনটা কিভাবে এলো তার একটা ইতিহাস এখানে তোমাদেরকে দেখানো হবে।
এবং এগুলো সম্বন্ধে জানতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে? তাহলে এই যে ডিজিটাল যুগে আমরা বাস করছি, কিভাবে প্রকাশনাটা, প্রকাশক যারা, তারা আস্তে আস্তে আপডেট হলো। এখন যেমন প্রকাশক, এই যে তোমরা আমাজনের নাম শুনেছো না? এই আমাজনের নাম শুনেছো তো? আমাজন এখন অনেক কিছু বিক্রি করে, কিন্তু আমাজন প্রথম ওরা কিন্তু সিডিতে বই বিক্রি করতো আর কি। এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষ, ওরা 90-এর দশকে, মানে 1990, তখন তো আমাদের দেশে কম্পিউটারও চালু হয়নি। তো তখন সিডিতে ওরা এই বিশ্বকোষ, সিডিতে তারা, সেখানে তৎকালীন সময়ের কয়েকটা মানে দেশেই সেখানে কম্পিউটার চলতো। তো বড় লোক যারা, তারাই এটাকে ইউজ করতো, মানে এই সিডিতে পড়াশোনা করতো খুব কম, ঠিক আছে? কিন্তু এটা দিয়ে শুরু করে কিন্তু আমাজন বই বিক্রি, ডিজিটাল হিসেবে বই বিক্রিটা শুরু করে। তো পরবর্তীকালে সেটা কি হয়, অনলাইন বেস হয়ে যায়, ইন্টারনেট আসে, www জন্ম হয় 1990। তার পরবর্তীকালে যখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন চলে এলো, তখন কিন্তু কি হলো, তখন যে কেউ অ্যাভেলেবল, মানে যে কেউ তুমি ইন্টারনেট থেকে কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবে, তাই তো? তাহলে এই যে ব্যাপারটা, জনে জনে, মানুষে কিন্তু সবাই সেটা বাড়িতে বসেই কিন্তু সেই তথ্যগুলো দেখে নেওয়ার একটা ডিভাইস তার হাতে চলে এলো। সেটা আবার আজকের দিনে আমাদের স্মার্টফোনটাই আছে, তাই না? তো এটা একদিনে তো আসেনি, আস্তে আস্তে ডেভেলপ করেছে। সেই ডেভেলপমেন্টের ইতিহাস কি, সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে বই, বইয়ের জায়গায় আমরা এখন কি দেখছি না, ই বুক, তাই না? ম্যাগাজিন আছে, এখন ই ম্যাগাজিন, নিউজ পেপার, ই নিউজ পেপার হয়ে গেছে। তো এখন সমস্ত কিছু যে ইলেকট্রনিক্স গেজেট, যে এগুলো আছে গেজেট, আমরা ইলেকট্রনিক্স গেজেট ইউজ করছি, সেখানে কিন্তু তুমি এই যে ই বুকস, ই পাবলিকেশন, পিডিএফ ফরম্যাটে তুমি বিভিন্ন ধরনের বই, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটে বই, সেগুলো কিন্তু পেয়ে যাবে। তেমনি তুমি ব্লগ ব্লগ পাচ্ছ, তুমি ওয়েব পেজ পাচ্ছ, সমস্ত কিছু কিন্তু আজকে ইন্টারনেটের যুগে সমস্ত কিছু অ্যাভেলেবেল থ্রু তোমার একটা ডিভাইস থাকলেই হবে। এই ডিভাইসটা মোবাইল ফোন হতে পারে, বা কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, যেকোনো ডিভাইস হতে পারে। তো এখানে একটা টাইমলাইন তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো টাইমলাইন 1970 থেকে এখন স্টিল প্রেজেন্ট, মানে এখন আমরা যে 2024 সাল। তো এইখানে একটা ডেভেলপমেন্ট দেখানো হয়েছে, কিভাবে পাবলিকেশনের ডেভেলপমেন্টটা হয়েছে। আগে কি ছিল, এই যে গল্প বললাম, আগে আমরা পাতা, মানে কোনো মানে কাগজও ছিল না, তখন গাছের পাতায় লিখতো মানুষ, ঠিক আছে? তো সেখান থেকে আস্তে আস্তে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে সেইটা। তো প্রজেক্ট গুটেনবার্গ, সেটা কিন্তু একটা মানুষের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। তো সেখানে প্রথম মানুষ কিন্তু ডিজিটালে শুরু করে। এই যে এটা ডিজিটালাইজেশন শুরু হয় কত, 1971, লেখো, লেখো যে 1990। এটাকে বলা হচ্ছে প্রজেক্ট গুটেনবার্গ। ছাপাখানা যিনি আবিষ্কার করেছেন, তার নামানুসারে এই প্রজেক্ট গুটেনবার্গের নামকরণ করা হয়েছে, প্রজেক্ট গুটেনবার্গ 1971। তো এই সালে প্রথম মানুষ কিন্তু ডিজিটাল ফরম্যাটে কোনো তথ্য রাখা শুরু করে। ভালো করে এই গুরুত্বপূর্ণ বিষয়টা বোঝো, ঠিক আছে? তো এই ফরম্যাটে, এই যে পিডিএফ ফরম্যাট বলি, যাই কিছু বলি না কেন, তো সেটা ডিজিটাল ফরম্যাট মানুষ প্রথম কিন্তু প্রিজার্ভ করবে, সেটা হচ্ছে প্রজেক্ট গুটেনবার্গ। এটা একটা প্রজেক্ট, কত সালে, 1971, অনেক দিন আগে, তাই না? তো মানুষ তখন কিন্তু এই প্রথম একটা তথ্যকে ডিজিটাল ফরম্যাটে, মানে একটা কাগজ বলো, একটা টেক্সট বলো, সেটাকে ডিজিটাল ফরম্যাটে রেখে দিয়েছিল। কত সাল আগে? 1970 প্রথম এটা রাখে মানুষ। তো তারপরে আস্তে আস্তে ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে সেইটার একটা ইতিহাস তোমাদের প্রত্যেকের জানা দরকার। তো এইটা ছিল তোমার প্রজেক্ট গুটেনবার্গ 71, ঠিক আছে? তো 1971 কিন্তু এটা প্রথম আমরা ডিজিটাল ফরম্যাটে কোনো তথ্যকে রাখা শুরু করি। তো তখন কিন্তু ম্যাগনেটিক টেপ ইউজ করা হতো। ম্যাগনেটিক টেপ দেখেছো তো? টেপ রেখে দেয়, সেই রকম তথ্য। তখন সিডিও আসেনি। কম্প্যাক্ট ডিস্ক যেটাকে বলি। তো সিডিও কিন্তু তখন আসেনি। সিডিও কিন্তু পরবর্তীকালে আসে। সিডি আসে 1990। তখন আমি রেডিও শুনতাম ছোটবেলায়। তো ছোটবেলায় আমি শুনতাম, খবরে শুনছি যে কোনো একটা গান যেকোনো সময় তুমি বললেই সঙ্গে সঙ্গে কিন্তু চালানো সম্ভব। তখন কিন্তু সিডি সবে আসছে। তো সেটা খবরে প্রচার হচ্ছে। যে তখন একটা অনুরোধের আসরে কোনো খবর, মানে তুমি গান আগে থেকে বলতে হবে, তবে কিন্তু সেই গানটা সঙ্গে সঙ্গে কিন্তু চালানো সম্ভব না। কিন্তু যখন সিরিজ চলে এলো, এগুলো কিন্তু প্রথমে কিন্তু আমাদের এই সকল যে এগুলো আছে, মানে যেগুলো হচ্ছে তোমার স্টুডিও গুলো আছে, এই সব যেমন আকাশবাণী ভবন স্টুডিও, ঠিক আছে? তো এগুলোতে আগে তো ইমপ্লিমেন্টেশন হয়, আগে তো সেই জিনিসগুলো আসে, টেকনোলজি গুলো আসে। তো সেখানে কিন্তু আমরা যখনই একটা অনুরোধের আসরে বললাম এই গানটা আমাকে শুনতে হবে, তো সঙ্গে সঙ্গে সেই গানটা নাম্বার কি করে সেই গানটা চালু চলতো। তার আগে এরকম হতো না। আগে বললে তবেই সেই গানটা পর পর চালু হতো, মানে চিঠিতে যেত, চিঠির থেকে পরপর সিরিয়াল অনুযায়ী চালাতে হতো। কিন্তু ইনস্ট্যান্টলি আমি এই গানটা শুনতে চাইছি, সেটা কিন্তু সম্ভব হতো না।
যখন সিডি এলো আমরা কিন্তু এইটা বিভিন্ন যে এগুলো ছিল রেডিও চ্যানেলগুলো যেগুলো ছিল সেগুলোতে কিন্তু আমরা এটার যে ইম্প্যাক্ট সেটা আমরা পাই, যে কেউ অনুরোধে আসলে গান বললো এই গানটা সঙ্গে সঙ্গে কিন্তু তিনি বাজিয়ে দিলেন, যিনি উপস্থাপক আছেন তিনি সঙ্গে সঙ্গে গানটা বাজিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ফোন করে বললো। এফএম এর ক্ষেত্রে আমরা জানি ফ্রিকোয়েন্সি মডুলেশন পরবর্তীকালে যেটা আমাদের আগে ছিল যে ট্র্যাডিশনাল যে রেডিও সেখান থেকে আমাদের এফএম আসছে, তো এগুলো আমরা জানি। তো তার সিডি, তো সিডিটা তাহলে কি হলো, সিডিতে কিন্তু আমরা একটা রেভলিউশন প্রিজার্ভ করার মতো প্রচুর তথ্য এতে প্রিজার্ভ করা সম্ভব, ঠিক আছে। তাহলে এই যে সিডির মধ্যে একটা বইকে তুমি ঢুকিয়ে দিতে পারো, একটা সিডির মেমোরি ক্যাপাসিটি কত 700 এমবি, ঠিক আছে 700 এমবি, তাহলে 1 এমবি তে একটা উপন্যাস চলে যেতে পারে। তাহলে একটা লাইব্রেরি মানে একটা তোমার সিডিতে তাহলে একটা আলমিরাতে যা থাকে ধরে যাবে 700 খানা ধরো তোমার উপন্যাস ধরে যাবে, তাই না? তুমি 700 খানা উপন্যাস ব্যাগে ঢুকিয়ে নিয়ে মানে একটা বইয়ের পাতার মধ্যে নিয়ে এই যে তার মধ্যে নিয়ে চলে যাচ্ছে, খাতার ভেতরে নিয়ে চলে যাচ্ছে, তাই না? তো সেটা যদি একটা তোমার হতো মানে তোমার কি বলে আলমিরা হতো, সেটা তুমি বই নিয়ে যেতে পারতে। তাহলে এই যে সহজে তুমি কোনো তথ্যটাকে প্রিজার্ভ করতে পারছো, সহজে একটা তথ্যটাকে প্রিজার্ভ, সেটা সাউন্ড ফরম্যাট হতে পারে, সেটা টেক্সট ফরম্যাট হতে পারে, আর কি মুভি ছবি এগুলো ফরম্যাট হতে পারে। এই সকল ফরম্যাটিং তো আমরা এখানে রেখে দিই, হয় সাউন্ড নয় মুভি নয় তোমার টেক্সট নয় গ্রাফিক্স, এইগুলো হিসেবে ভিডিও হিসেবে, ঠিক আছে। তো এইটা তাহলে তৈরি হয় কবে, লিখে রাখো সিডি, এটা ইমপ্লিমেন্টেশন হয় কবে, 1990 ঠিক আছে। তো লেখো 1990 সালে সিডির আবিষ্কার। তাহলে তথ্য কিন্তু এইভাবে প্রিজার্ভ হতে শুরু করে। আমি একটু আগে নাম বললাম কি আমাজন, আমাজন কিন্তু প্রথম কি করে বই বিক্রি শুরু করে, এনসাইক্লোপিডিয়ার নাম বললাম, তারা কিন্তু সিডি কিন্তু প্রথম বের করেছিল, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ফরম্যাট এলো 1993 তে, এটাকে বলা হচ্ছে পিডিএফ। পিডিএফ এই ফরম্যাটটা কি হয় না, যে কোনো ধরনের তোমার টেক্সট ওরিয়েন্টেড যা কিছু সেটাতে এটাতে প্রিজার্ভ করা হয়। তো এটাতে কি হবে না, নরমালি যে যতটা মেমোরি লাগে তাতে এতে অনেক কম লাগে, ঠিক আছে। তো সেই জন্য এই ফরম্যাটটা কিন্তু খুব জনপ্রিয়, এখনো জনপ্রিয়, এখনো আমরা যদি কোথাও পাঠাই তাহলে সেগুলো কিন্তু পিডিএফই পাঠাই না। তো পিডিএফ এর ফুল ফর্ম কি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। লেখো এই পিডিএফ আবিষ্কার হয় 1993 তে, প্রথম পিডিএফ ফরম্যাট শুরু হয় 1993 সাল। লেখো তাহলে পিডিএফটা কি, নট নেসেসারি এই ফরম্যাটে আমরা টেক্সট ওরিয়েন্টেড যা কিছু সেভ করে রাখি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পরীক্ষায় পড়বে কিন্তু পিডিএফ এর ফুল ফর্ম পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ঠিক আছে। তো পেপারলেস অফিস তৈরি হয়ে গেল, মানে এখানে পেপার লাগবে না, তোমার পেপার ছাড়াই কিন্তু অনেক তথ্য অনেক ইনফরমেশন চিঠি পত্র সমস্ত কিছু কিন্তু আমরা এইভাবেই মানে এই পিডিএফ ফরম্যাটে আমরা রাখতে পারবো। তো এরপরে চলে আসি কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ডব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কার হয় 1990। তো 1990 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি না ইন্টারনেটের আবিষ্কার হয়। এই যে আজকে ইন্টারনেট করছি, এত সারা পৃথিবী জুড়ে ইন্টারনেটের এত মানে নাম, মানে ইন্টারনেট ছাড়া তো আজকে সমস্ত কিছু অসল। তুমি ব্যাংকে যাবে সেখানেও কিন্তু ইন্টারনেট, ইন্টারনেট যদি না থাকে তুমি ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না। বলবে ইন্টারনেটে কানেকশন নেই এখন, তাই টাকা তোলা যাবে না। তাহলে সমস্ত কিছু কিন্তু আজকে ইন্টারনেটে মার্জ হয়ে গেছে, মেডিকেল থেকে শুরু করে সমস্ত কিছু। আজকে তুমি কলকাতায় বড় বড় হসপিটালে চলে যাও, তো হসপিটালে অপারেশন হচ্ছে কিন্তু দূরে বসে কেউ অপারেশন করছে, বা এআই অপারেশন করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অপারেশন করছে। তাহলে মেডিকেলেও কিন্তু এই আমাদের টেকনোলজি ইন্টারনেট ইউজ হচ্ছে, তার সঙ্গে টেকনোলজি ইউজ হচ্ছে, বোঝা গেছে। তাহলে এই সমস্ত কিছু আজকে মার্জ হয়ে গেছে কিসে না ডব্লিউ ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। লেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এইবার আমাজন কি করলো, ওরা তো সিডিতে বিক্রি করতো বইপত্র, তো তখন ওরা কি করলো, তাহলে আমরা অনলাইনে কেন বেচে কেন না করি, ঠিক আছে। ও প্রথম কিন্তু এই আমাজনের নাম তোমরা যেটা শুনেছো, সে কিন্তু প্রথম বই বেচা কিন্তু শুরু করে, প্রথমে সিডিতে বিক্রি করতো, তারপরে দেখলো যে ইন্টারনেট চলে এসেছে, ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ওরা প্রথম বই বিক্রি শুরু করলো। আমাজন, এই যে আমাজন আজকে চেনো, ওরা কিন্তু প্রথমে বই বিক্রি করতো, ঠিক আছে। তো এইটা এই সালে যে তোমার ইন্টারনেট আবিষ্কার হলো, তারপরে কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন এই যে আমাজনের কথা বললাম, তারা দেখলো যে ইন্টারনেটের সাহায্যে তো আমি বিক্রি করলে আমাকে না সিডি তাকে তার বাড়িতে নিয়ে যেতে হবে, সে তো অনলাইন থেকে কিনে নিতে পারে, তাই না? তো এরকমই পাশাপাশি আরো কি আসে না, ওপেন ইবুক 1.0 1990,
এরকমই যে ওপেন ইবুক কিন্তু বিক্রি হওয়া শুরু করে আমাজনের মতো। আমাজন যেমন বিক্রি করছে, তেমনি আর পাশাপাশি আরো এই ধরনের কিছু কোম্পানি যারা বই বিক্রি শুরু করলো অনলাইনে। ঠিক আছে, তো এইগুলো দিয়ে শুরু হলো প্রথম। ইন্টারনেটে দেখো প্রথমে কেমন অদ্ভুত লাগে না, তখন এইসব এই ইউটিউব এত তো ডেটা ট্রান্সমিশনের কোনো ব্যাপারই নেই। সামান্য কয়েক কেবি ট্রান্সমিট করতে হবে, 2G'রও আগে, মানে খুবই অল্প ট্রান্সমিট করা সম্ভব হতো। তো মুষ্টিমেয় কয়েকজন মানুষ ইউজ করতো, তো সেটা উন্নত দেশগুলোতে ইউজ করতো। তো সেই সময় এই সব জিনিসগুলো ছিল। তারিখটা দেখে বুঝতে পারছি 1999। ঠিক আছে, তো এই ওইবি এরাও কিন্তু এইচটিএমএল মানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই ধরনের যে এগুলো আছে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো দিয়ে বানানো হতো এই সকল সাইটগুলো, এই সাইটগুলো বানানো হতো। ঠিক আছে, তো এগুলো দিয়ে কিন্তু তারা কি করতো, বইপত্র বলো যাই কিছু বলো, টেক্সট ওরিয়েন্টেড যা কিছু ম্যাগাজিন বলো, সেগুলো কিন্তু বিক্রি হওয়া শুরু করলো। এইবার দেখো মার্কেটে চলে আসে 2004 সাল, সনি লিব্রে। এইটা কিন্তু এক ধরনের ডিজিটাল বই। অদ্ভুত না, ডিজিটাল বই। এই ডিজিটাল বই কিন্তু সনি বের করে। যখন দেখলো যে তখন তো মোবাইল ফোন নেই, মোবাইল ফোন তো হাতে নেই, কিন্তু বইয়ের ডিমান্ড প্রচুর। সেই জন্য ডিজিটাল বই কিন্তু মার্কেটে আনে কিন্তু প্রথম কে? ঠিক আছে, তার নাম কি ছিল দেখো, এইটা প্রথম কিন্তু নিয়ে আসে, সনি নিয়ে আসে। তো এটা ফিজিক্যাল বইয়ের মতোই, কিন্তু তুমি ওর মধ্যে যে বইটা দিয়ে দেবে ওই এই লেখাগুলো কিন্তু সেই বইয়ের মতো হয়ে যাবে। বুঝতে পারলে? তো একটাই বই তুমি চেঞ্জ করলে চেঞ্জ করে দিতে পারো, পৃষ্ঠার মতো পড়তে পারবে। এইরকম টেকনোলজি কিন্তু আবিষ্কার হয়েছিল। এখন তো এগুলো লাগে না। এখন তো তোমার মোবাইল ফোনে পিডিএফ ফরম্যাটে তুমি পড়তে পারবে, এটা আর কি প্রয়োজন আছে, তাই না? তো এগুলো ইতিহাস হয়ে গেছে। কিন্তু সেই সময় মার্কেট নেয়ার জন্য, মার্কেটটা নেয়ার জন্য এই সকল কোম্পানিগুলো তাদের বিভিন্ন ধরনের ইনোভেশন দিয়ে তারা কিন্তু মার্কেটটা নেয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো এইরকম সনি হচ্ছে, সনি লিব্রা এই ধরনের এক ধরনের কোম্পানি যারা কিন্তু এই ধরনের বই, টেক্সট ওরিয়েন্টেড বই টেকনোলজি আবিষ্কার করেছিল। তারপরে গুগল, গুগল কি করে? গুগল আসে 2004-এ, কিন্তু ওরা ডিজিটাল বই বিক্রি করতে শুরু করে। যেমন ওরা এসেছে ইবুক, তারপরে তোমার ওই বুক যেটা বললাম, তারপরে আমাজন, এরা যে বই বিক্রি করছে, আমাজন অনেক আগে থেকে করতো। তো গুগল দেখলো তাহলে আমি তো ইন্টারনেটে প্রথম এসেছি, তো এর আগে ইয়াহু ছিল। তো গুগল সবেই আসছে 2004-এ, সবাই গুগলের নাম মানুষ জানছে, ভালো করে বোঝো সেই সিচুয়েশনে। তখন ইন্টারনেটের ব্যাপক প্রচলন নেই। তো 2004, তো সবে গুগল নতুন একদম। ঠিক আছে, তো সেই সময় এরাও কিন্তু বই বিক্রি শুরু করলো মার্কেটে। ঠিক আছে, বই পাবলিশ করতে শুরু করলো গুগল। ঠিক আছে, তো গুগলও ইবুক বের করলো, সেটা সালটা কত? 2004। ঠিক আছে, তো এইভাবে আরো সময় কি নিয়ে আসলো, ই রিডার। এটাও এক ধরনের ডিভাইস। তো এই ডিভাইসটা একটু অন্যরকম। এই ডিভাইসে ওই যে দেখো দুদিকে দুটো বটন আছে, বটনটা প্রেস করলে পেজ গুলো স্লাইডিং এর মতো সরে যেত। ঠিক আছে, নেক্সট নেক্সট, মানে জাস্ট লাইক মোবাইল ফোনের মতো। কিন্তু তখন তো মোবাইল ফোন 2000 মানে এখন যে স্মার্টফোন সেটা তো আসেনি, তাই না? কিন্তু তখন এই কিনলে বা এই ধরনের যেগুলো আছে, তো আমার জন্য বের করেছিল। তো এই দেখো, এটা লিখে রাখো, এই ধরনের ডিভাইস গুলো বের হচ্ছে, যেগুলো কিন্তু যার সাথে তুমি বই, টেক্সট ওরিয়েন্টেড বই তুমি কিন্তু পড়তে পারো। কি দেখো তো, আসতে পারো, আসুন দাদা, টেক্সট ওরিয়েন্টেড বই সেটা কিন্তু পড়তে পারো। ঠিক আছে, কি বলবেন কিছু? হ্যাঁ, আমি জানতেই এসেছি আর কি। একটুখানি বসুন, ক্লাসে আছি আপনি, ঠিক আছে, একটুখানি বসুন। ঠিক আছে। আচ্ছা, সনি ই রিডার, তো এইটা ছিল তোমার একটা ডিভাইস। সনি তো নাম, কোম্পানির নাম তো তোমরা প্রত্যেকেই জানো। তো এইটা 2006-এ ডিভাইসটা কিন্তু বের করে। কেন বের করছে? মার্কেট নেওয়ার জন্য। সবাই কিন্তু বই বিক্রি করতে চাইছে, বুঝতে পারছো হচ্ছে, তো এই ধরনের ডিভাইস, ডিজিটাল ডিভাইস কিন্তু বের করছে। তো এরপরে আমাজনও চুপ করে বসে থাকে। আমাজন কি করলো? আমাজন কিনলে, তো এই 2007-এ ইমপ্লিমেন্টেশন শুরু করে। ঠিক আছে, লিখলে তো 2007-এ আমাজন এটা একটা ডিভাইস, এই ডিভাইসটা বের করে। ই-বুক গুলো পড়া যাবে এটার সাহায্যে। এই ডিভাইসের সাহায্যে কি করে না, ই-বুক গুলো পড়া যাবে পিডিএফ ফরম্যাটে। এরপরে এই যে অ্যাপেল প্রথম নিয়ে আসে 2007-এ, যে এমন একটা মোবাইল ফোন নিয়ে আসে। তখন মোবাইল ফোন গুলো কি ছিল? শুধুমাত্র ফোনের জন্য ইউজ হতো। কিছু ওই ভিডিও গেমের মতো গেম খেলা যেত, আর কিন্তু তেমন বিশেষ কিছু করা যেত না। তো সেখানে কিন্তু এন্ট্রান্স করে, সেখানে কিন্তু একটা নতুন মোড়ক নিয়ে, নতুন একটা টেকনোলজি নিয়ে প্রবেশ করে আইফোন। তো আইফোনের দেখো নাম, সালটা দেখতে হচ্ছে, নাম্বারটা 2007। তো প্রথম আইফোন আসে, কিন্তু সেই সময় দাম তো অনেক ছিল, সাধারণ মানুষের হাতে আসেনি। আর তখন 2G চলছে, তখন সারা পৃথিবী জুড়ে 2G, 2Gও সব জায়গায় ব্যাপকভাবে প্রচলিত হয়নি। ঠিক আছে, তো সেই সময় 2007-এ
তো এইটা কিন্তু একটা গেম চেঞ্জিং একটা ব্যাপার, রেভলিউশন আসে যে এই যে স্মার্টফোন চলে আসে, এটা একটা বিরাট গেম চেঞ্জিং ব্যাপার। আজকে তুমি তো বুঝতেই পারছো স্মার্টফোন ছাড়া চলবেই না। তুমি আজকে সমস্ত ইনফরমেশন তুমি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু স্মার্টফোনটাকে ইউজ করছো না? অনেক তথ্য অনেক ইনফরমেশন নিচ্ছ না? তো এটা এটা কিন্তু একটা রেভলিউশনারি একটা পিরিয়ড, যে সময় কিন্তু আমরা এই আইফোনটাকে এন্ট্রান্স হতে দেখি। এটা কিন্তু অনেক রেভলিউশন করে দেয়। কি হয়? তো এটার জন্য কি হয় যে মানুষের হাতে কিন্তু আস্তে আস্তে এই কম্পিউটার ডিভাইসটা চলে আসে। তো একে কিন্তু আমরা কি বলি? হ্যান্ডহেল্ড কম্পিউটার। তো এই মোবাইল ফোনকে আমরা এখন আর কিন্তু মোবাইল ফোন বলি কি? এখন বলি স্মার্টফোন। তো এটা টেকনিক্যালি যদি নাম বলো, এটাকে কি বলবো? হ্যান্ড হেল্ড কম্পিউটার। মানে হাতে ধরতে পারো যে কম্পিউটার, এগুলো কম্পিউটার কিন্তু তুমি এটাকে হাতে নিয়ে ঘুরতে পারো, এরকম কম্পিউটার। বোঝা গেছে? তো তাহলে কম্পিউটার ছিল শুধুমাত্র ঘরে ঘরে, মানে যারা হয়তো শুধু একটুখানি জেনেছে তাদের ঘরে ছিল। তো এই যখন মোবাইল ফোন চলে এলো, সেটা তো কম্পিউটার। তো এটা গেল কি সাধারণ মানুষের সবাই হাতে হাতে চলে গেল। তো সেই সময় যে সময় তৈরি হয়েছিল সেই সময় তো এর দাম অনেক ছিল। তো আরো 2000 সাল, তারপরে এটাকে আস্তে আস্তে সস্তা করা হয়। আরো বিভিন্ন কোম্পানি আসে, হার্ডওয়্যারটাকে আরো কমে বিক্রি করে। তো তোমরা তো নাম জানো, এখন অনেক কোম্পানি আছে যারা এই ধরনের মোবাইল ফোন স্মার্টফোন বিক্রি করে। ওপো টোপো তো নাম শুনেছো। তো এখন অনেক কোম্পানি ছিল, 2024 এখন তুমি আছে। তো এই যে অ্যাপেলের আইপ্যাড, এটাও কিন্তু 2010-এ বের করে। এটাও কিন্তু একটা রেভলিউশনারি ব্যাপার। ঠিক আছে? তো এখানে তুমি সমস্ত ধরনের টেক্সট থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু দেখতে পারবে বা শুনতে পারবে। এতে হাতের মুঠোর মধ্যে তোমার সমস্ত কিছু বুঝে দেওয়া হলো, তাই না? এই টেকনোলজিটা আসার পরে কি হলো? আমরা আমরা হাতের মধ্যেই সমস্ত কিছু পেয়ে গেলাম। আমাকে না কোথাও কোনো লাইব্রেরিতে যেতে হবে, না কোথাও যেতে হবে। আমার জাস্ট ইন্টারনেট থাকলে আমি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আমি সমস্ত কিছু করতে পারবো। কিনা আজকে তুমি মোবাইল ফোনেই তো সমস্ত কিছু করতে পারো। কোনো প্রয়োজন আছে? তোমার ধরো একটা অঙ্ক আটকে গেছে, তুমি আজকে কি গুগল, মানে তুমি এদের যদি জিজ্ঞেস করো তো তোমাকে দেখিয়ে দেবে। কত মাস্টার আছে, তারা বুঝিয়ে দিচ্ছে, ওই ওই টপিকটা নিয়েই বলছে। হাজারো সেখানে তোমার আর্টিকেল চলে আসবে ওই বিষয়ের উপরে। ইউটিউব থেকে তুমি দেখে নিতে পারছো। তো সম্ভব কিনা? তো আজকে তুমি শুধুমাত্র টেক্সট নয়, ভিডিও তুমি সঙ্গে সঙ্গে পেয়ে অ্যাভেলেবেল, এবং সেটা স্ট্রিমিং আটকায় না। এখন তো 4G চলে এসেছে, কিছুদিন পরে 5G চলে আসবে। তো এই সময় 2010-এ, এখন তখন 3G, 2G বা 3G চলছে, তাই না? তো এই জিনিসগুলো তোমাদের জানার ব্যাপার। তো এইটাই হচ্ছে পাবলিকেশন। পাবলিকেশনের ধারাবাহিকতা কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা বোঝার ব্যাপার। ঠিক আছে? তো তাহলে এই যে রেভলিউশন হলো, রেভলিউশনটা কি হলো? আমি বললাম যে প্রজেক্ট গুটেনবার্গ, সেটা কত সালে ছিল? সেখান থেকে আস্তে 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 ডেভেলপমেন্ট হলো। এই সময়ে যেটা সময়ে আছি আমরা, তো এখন কিন্তু ডিজিটাল এরাই বাস করছি। ঠিক আছে? তো দেখো, এটা 40 ইয়ার্স লেগেছে, 40 বছর। তো 40 বছরের মধ্যে দেখো সেই প্রজেক্ট গুটেনবার্গ যখন প্রথম মানুষ একটা ডিজিটালি কোনো প্রিজার্ভ করলো, সেই প্রথম কত? 1971 সাল। তো তারপরে আজকের দিনে, মানে আজকের মানে 10 বছর, মানে 2010-এর মধ্যেই তো অ্যাপেল ফোন এলো। তো এখন 2000 কত চলছে? 24। তো 24-এর মধ্যে এখন আমরা সমস্ত কিছু টেকনোলজি পেয়ে গেছি একটা মোবাইল ফোনের মধ্যে। এখন সেটার মধ্যে এআইও যুক্ত হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইয়ার্স, যে যতগুলো বছর গেছে, তো সেখানে বুঝতে হচ্ছে পাবলিকেশনটা কোন লেভেলে চলে গেছে। তো এখন আর কি ছাপাখানায় আমরা ছাপাই না, এখন সব ডিজিটাল ফরমেশন হয়ে গেছে। তুমি কোনো কিছু তথ্য ইনফরমেশন কাউকে যদি পাঠাতে চাও, এখন ডিজিটাল মার্কেটিং বলা হয় না, অনেকে শেখে ডিজিটাল মার্কেটিং। তুমি অনলাইনে কি করে তোমার প্রোডাক্ট মার্কেটিং করবে, এখন সেটার বাজার অনেক বেশি, তাই না? অনেক বেশি বাজার। তুমি যদি লিভলিন নিয়ে কোথায় ঘুরবে, তুমি এই এলাকার বাইরে তুমি ঘুরতে পারবে। কিন্তু তুমি যদি ডিজিটালি পাবলিশ করো কোনো কিছু, সারা পৃথিবী তোমার মার্কেট। কি না? তাহলে পাবলিকেশনটার গুরুত্ব কোথায়? ডিজিটালি, নাকি তোমার ওই ট্র্যাডিশনাল মার্কেটে? ট্র্যাডিশনাল মার্কেট আর নেই, এখন ডিজিটালি মার্কেটিং চলেছে। তাহলে এটাই হচ্ছে ডিজিটাল পাবলিশিং, ডিজিটাল পাবলিকেশন বা ডিটিপি আমরা বলে থাকি। ঠিক আছে? তো এই ডিজিটাল পাবলিকেশনের যুগে আমরা এখন কিন্তু চলে এসেছি। তাহলে এই যে রেভলিউশনটা হলো আস্তে আস্তে, সেটা তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা ডেভেলপমেন্ট করবো। ঠিক আছে? তো এখান থেকে কিছু প্রশ্ন আসবে, যেগুলো বললাম সেগুলো সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে। তো এখন প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু পরিবর্তন হচ্ছে, প্রতি মুহূর্তে কিন্তু পরিবর্তন হচ্ছে, আরো ডেভেলপ হচ্ছে, ডিজিটাল মার্কেটিংটা কিন্তু আরো বেশি মডার্ন হচ্ছে, আরো আধুনিক হচ্ছে। এইগুলো তোমাদের কিন্তু জানা আছে। ঠিক আছে? তো এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন গুলো ডিজিটাল পাবলিশিং এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তোমরা যখন, যদি তোমরা ডিটিপি শেখো, ডেস্কটপ পাবলিশিং একটা আলাদা একটা সাবজেক্ট, তো সেটার মধ্যে যদি শেখো, সেখানে কিন্তু তোমাদের কিভাবে কোনো টেক্সট ওরিয়েন্টেড যা কিছু, সেটা তো আছে, একটা ম্যাগাজিন কিভাবে তৈরি করবে ডিজিটালি, সেগুলো শেখানো হয়। যেমন ওয়ার্ড তোমরা তৈরি করছো, ওয়ার্ড শিখছো তো, মাইক্রোসফট ওয়ার্ড, সেখানে টেক্সট ওরিয়েন্টেড যা কিছু কিভাবে করবে সেটা দেখানো হয় টেক্সটের উপরে। তো এরকম ছবির উপরে কাজ করবে, ফটোর উপরে, তার জন্য কি আছে? ফটোশপ। ফটোশপ নাম শুনেছো?
তো এটাও এক ধরনের অ্যাপ্লিকেশন, যে সব অ্যাপ্লিকেশনের সাহায্যে তুমি ফটো ওরিয়েন্টেড কাজগুলো করতে পারবে, ঠিক আছে। তো পাবলিকেশনের মধ্যে, পাবলিকেশন একটা হিউজ বিশাল বড় সাবজেক্ট, ঠিক আছে। সেখানে অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড হয়, বা তুমি তোমার কোনো একটা কোম্পানিকে প্রমোট করবে, তো প্রমোশনের তো বিভিন্ন মাধ্যম আছে, অডিও দিয়ে করতে পারো, ভিডিও দিয়ে করতে পারো, টেক্সট দিয়ে করতে পারো, ছবি দিয়ে করতে পারো, অনেক কিছু আছে, হ্যাঁ। তো এইগুলো সমস্ত কিছুই কিন্তু আজকে ডিজিটাল পাবলিকেশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো আগের যে ট্র্যাডিশনাল যে পাবলিকেশন, সেটা কিন্তু এখন আর নেই। এখন তুমি কিন্তু সম্পূর্ণভাবে গ্লোবাল হয়ে গেছে, সারা পৃথিবী জুড়ে তোমার কিন্তু এখন মার্কেট। তুমি চাইলে তোমার প্রোডাক্ট, তোমার বিষয়টাকে নিয়ে সারা পৃথিবীতেই তুমি পাবলিশ করতে পারো, ঘরে বসে, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। আর আধুনিক যে গেজেট গুলো তোমার আছে, যে ল্যাপটপ, তোমার পিসি, পার্সোনাল কম্পিউটার, বা যেটাকে পিসি আমরা ডেস্কটপ কম্পিউটার বলছি সেটা, বা মোবাইল ফোন থেকেও এখন হাইফাই মোবাইল ফোন চলে এসেছে। তো সেখানে তার ক্যামেরা ক্যাপাসিটি এখন দারুণ দারুণ, তাই না? তো সেগুলোর সাহায্যে কিন্তু তুমি অনেক ধরনের কাজ তুমি করতে পারো, যেটা তুমি ইনস্ট্যান্টলি করতে পারো। শুধু বাড়িতে কেন, বাসে নামে বসেও তুমি কাজ করতে করতে চলে যেতে পারো তোমার এই ছোট্ট ডিভাইসের সাহায্যে। তো সেই যুগে কিন্তু আমরা চলে এসেছি, বোঝা গেছে? তো ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে তোমরা যদি জানতে চাও, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি তুমি ভালো নলেজ রাখতে চাও, এটা কিন্তু একটা আলাদা প্রফেশন। এই প্রফেশনে যদি তুমি করো, তাহলে এখান থেকে কিন্তু তুমি অনেক দারুণ একটা কেরিয়ার পেতে পারো। আজকের দিনে কিন্তু এই ডিমান্ড কিন্তু প্রচুর। এবং এর পাশাপাশি তোমাকে বুঝতে হবে যে আগামী দিনে যেটা আসছে সেটা কিন্তু এআই নির্ভর। তুমি আজকে ছবি আঁকছো, ছবি তো হাতে আঁকতে, এখন তো হাতে আঁকা আর হয় না। এখন কিসে হচ্ছে, এখন তুমি কম্পিউটারে আঁকতে হচ্ছে। সেই যে আঁকছো, কম্পিউটারই তুমি আঁকছো, কিন্তু সেই আঁকাটা এখন তুমি যদি চ্যাট জিপিটি কে বলে দাও যে আমি নিজে দেখেছি, নিজেও এঁকেছি, জাস্ট আমি বলে দিলাম একটা একটা মানে জঙ্গলের মধ্যে একটা জঙ্গলের একটা ছবি, চিত্র আঁকতে বললাম, ঠিক আছে, একটা মিস্টিরিয়াস কোনো গুহার একটা ছবি আঁকতে বললাম, তো সেখানে লিখে এন্টার দিলাম, এআই সুন্দরভাবে ছবিটা কিন্তু এঁকে দিল। ওই ছবিটা কিন্তু সে কখনো আঁকেনি, কোনো কপি নেই, কিন্তু ও নিজেই কিন্তু আঁকলো তোমার ছবিটা। অসাধারণ ছবি, আমি নিজে দেখেছি, নিজে করে দেখেছি। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার জন্য চুটকিতে একটা ছবি বানিয়ে দিচ্ছে। তাহলে দেখো, সেই ডেস্কটপ পাবলিশিং এর ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে নিয়েও তোমাকে কাজে লাগাতে হবে। তাহলে আগামী দিনে তোমার যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটি অনেকটাই এআই এর কাছে চলে যাচ্ছে। তাহলে এআই যদি কাজ করে, তাহলে তুমি কি সেখানে কাজ করবে? তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো দিয়ে কাজ করতে হবে, যেগুলো এআই এর দ্বারা সম্ভব না। সেখানে কাজ করতে হবে। আর এআই কি তুমি কি করবে না, তাকে ব্যবহার করতে হবে তোমাকে, তাকে ব্যবহার করা জানতে হবে তোমাকে, ঠিক আছে। তো আজকের দিনে আমরা সেই যুগে চলে এসেছি। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে ডিজিটাল পাবলিশিং এর জন্য যেগুলো বলার সেগুলো বললাম, এগুলো থেকে যে প্রশ্নগুলো আসা সেগুলো আসবে। তো এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে করতে পারো, যে ডিজিটাল পাবলিকেশন যেটুকু বুঝলে আর কি। তো এখান থেকে যা যদি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। তো এইটা আমি গ্রুপে দিয়ে দেবো, যেটা আছে ভিডিও, এটা আছে আবার টেক্সট ওরিয়েন্টেড যেগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবে। আর ভিডিওটা তো আছে, সেটা শুনে নেবে, ঠিক আছে। তো আজকে আমি বেশি বাড়ালাম না, যেহেতু ক্লাসটা অনেকটা দেরি হয়েছে, তো আমি আর বেশি বাড়ালাম না। আরো কিছুটা ছিল, সেটা পরে যখন ক্লাস হবে সেটা শুনে নেবে, ঠিক আছে। আজকে আমি বেশি বাড়ালাম না, হয়তো 4:45 বেজে গেছে, ঠিক আছে। তো ক্লাস 4:45, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। শহীদ পড়ে যাবে সবাই, ওকে।